দেখো আজ থেকে আমাদের পাঠ শুরু হলো। তা প্রথম আমাদের হবে স্ত্রী প্রত্যয় প্রকরণ। লেখা ঠিকঠাক দেখা যাচ্ছে? দেখো তো। না বড় করবো আরো? ঠিকই আছে। হুম, ঠিক আছে। স্ত্রী প্রত্যয় প্রকরণ, ঠিক আছে। এই স্ত্রী প্রত্যয় প্রকরণের আরম্ভ কেন করা হয়েছে? এখন কিছু কিছু শব্দ আছে যেগুলো প্রাথমিকভাবে শুনে আমরা পুংলিঙ্গ মানে পুংলিঙ্গেরই জ্ঞান হয়। কিছু শব্দ আছে যেগুলো শুনে আমাদের পুংলিঙ্গের জ্ঞান হয়। সেই শব্দগুলোকে যদি আমি স্ত্রীলিঙ্গে কনভার্ট করতে চাই, পরিবর্তন করতে চাই, বা পরিবর্তন করলে কি রূপটা হবে, বা ওই পরিবর্তন করতে গিয়ে কি প্রত্যয় যোগ হবে, এই নিয়ে ব্যাকরণ শাস্ত্রে একটা আলোচনার প্রারম্ভ করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে স্ত্রী প্রত্যয় প্রকরণ। তাহলে কি বললাম? যে এমন কিছু শব্দ আছে যেগুলি শ্রবণ মাত্রই পুংলিঙ্গের জ্ঞান হয়ে থাকে। সেই শব্দগুলির স্ত্রীলিঙ্গে কি রূপ হবে, বা স্ত্রীলিঙ্গে পরিবর্তন করতে গেলে কি প্রত্যয় সেখানে যোগ করতে হবে, এই নিয়ে পাণিনীয় ব্যাকরণে কিছু আলোচনা করা হয়েছে। মহামতি ভট্টজি দীক্ষিত ওই আলোচনাটিকে কি করেছেন না, স্ত্রী প্রত্যয় প্রকরণ নামে অভিহিত করেছেন। ঠিক আছে। যেমন বালক, এই বালক শব্দটা শ্রবণ মাত্রই আমার কোনো মতেই পুংলিঙ্গ ভিন্ন অন্য কোনো লিঙ্গের জ্ঞান হবে না। এই বালক শব্দটা শ্রবণ মাত্রই আমার পুংলিঙ্গ ভিন্ন অন্য কোনো লিঙ্গের জ্ঞান হবে না। অতএব বালক শব্দের লিঙ্গ পুংলিঙ্গ, বালক শব্দটির লিঙ্গ হচ্ছে পুংলিঙ্গ। এখন এই বালক শব্দটিকে আমি যদি স্ত্রীলিঙ্গে কল্পনা করি বা স্ত্রীলিঙ্গে পরিবর্তন করি, তাহলে সেই স্ত্রীলিঙ্গের রূপটা কি হবে? যদি আমি স্ত্রীলিঙ্গে পরিবর্তন করি, তাহলে সেই স্ত্রীলিঙ্গের রূপটা কি হবে? ঠিক আছে। স্ত্রীলিঙ্গের, বালিকা। হ্যাঁ সে তো হবে, আমি বলছি স্ত্রীলিঙ্গের রূপটা কি হবে, বা ওই পরিবর্তন করতে গিয়ে আমি কি প্রত্যয় যোগ করব, কোন সূত্র দিয়ে সেগুলো হবে, এই সব আলোচনা করা হয়েছে। এই সব আলোচনা করার জন্য বা এই সব আলোচনায় প্রবৃত্ত হয়ে ভগবান পাণিনি, যিনি পাণিনীয় ব্যাকরণের প্রবর্তক, তিনি তো আলোচনা করেইছেন, এবং ওই আলোচনাটাকে প্রকরণ ওয়াইজ ভাগ করতে গিয়ে ভট্টজি দীক্ষিত তিনি স্ত্রী প্রত্যয় প্রকরণ নামে
একটি প্রকরণ করেছেন এবং সেখানে এই সম্পূর্ণ আলোচনাকে তিনি লিপিবদ্ধ করেছেন বা সংকলন করেছেন। এখন আমরা সেই প্রকরণটা আমরা আস্তে আস্তে পড়ব, যথাসম্ভব পড়ব, যতটা প্রয়োজন ততটা পড়ব। দেখো তাহলে যা বুঝলাম যে কিছু কিছু শব্দেও শুনলেই আমাদের কি হয়, আমাদের পুংলিঙ্গের জ্ঞান হয়। কারণ ওই পুংবাচক শব্দগুলি যদি স্ত্রীত্বে পরিবর্তন করা হয় তাহলে সেই স্ত্রীলিঙ্গবাচক শব্দ কি হবে বা কোন সূত্র দিয়ে সেগুলো আসবে, কোন সূত্র দিয়ে সেগুলো হবে, এই সব নিয়ে যে প্রকরণ করা হয়েছে সেটা স্ত্রী প্রত্যয় প্রকরণ। এখন তার মানে কি স্ত্রী প্রত্যয় প্রকরণ মানে কি, একটা পুংবাচক শব্দ বা পুংলিঙ্গবাচক শব্দ, সেই পুংলিঙ্গবাচক শব্দের সঙ্গে আমি এমন কোনো প্রত্যয় যোগ করছি যে প্রত্যয়টা যোগ করার ফলে ওই শব্দটা স্ত্রীলিঙ্গে কনভার্ট হয়ে যাচ্ছে। পুংলিঙ্গবাচক শব্দ, তার সঙ্গে আমি এমন কিছু প্রত্যয় যোগ করছি, সেই প্রত্যয়টা যোগ করার পরে যে রূপটা পাচ্ছি সেই রূপটা একটা স্ত্রীলিঙ্গকে বোঝাচ্ছে, একটা স্ত্রীলিঙ্গ বিশিষ্ট কোন একজনকে বোঝাবে। তার মানে যে শব্দটা সেটা পুংলিঙ্গ হতে পারে, যেটা যে প্রত্যয় যোগ করছি সেই প্রত্যয়ের মধ্যে এমন কিছু মাহাত্ম্য আছে যার জোরে যার জন্য ওই পুংলিঙ্গবাচক শব্দটা স্ত্রীলিঙ্গবাচক শব্দে পরিণত হচ্ছে। তাই শব্দটা যদিও পুংলিঙ্গক হয় বা ক্লিবলিঙ্গক হয়, ওই যে প্রত্যয়টা কিন্তু, তাহলে ওই যে প্রত্যয়টা যোগ করা হলো সেই প্রত্যয়টার নাম হচ্ছে স্ত্রী প্রত্যয়। মানে স্ত্রীত্বকে দ্যোতনা করার জন্য, স্ত্রীত্বকে দ্যোতনা করার জন্য, এই স্ত্রীত্বকে দ্যোতনা করার জন্য যে প্রত্যয় ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গক প্রত্যয়। স্ত্রীত্বকে দ্যোতনা করার জন্য যে প্রত্যয় ব্যবহার করা হয় সেগুলো স্ত্রী প্রত্যয়। আবারও বলছি যে স্ত্রীত্ব দ্যোতনার জন্য যে প্রত্যয় ব্যবহার করা হয় তাকে বলে স্ত্রী প্রত্যয়। ঠিক আছে? স্ত্রীত্ব দ্যোতনা মানে কি? দ্যোতনা মানে প্রকাশ। দ্যোতনা মানে প্রকাশ, মানে অ্যাকচুয়ালি ধরো বালক শব্দ, বালক শব্দ, এই শব্দে স্ত্রীত্ব নেই, কিন্তু যখন আমি বালক যুক্ত টাপ করব হবে বালিকা, এই বালিকা শব্দে কিন্তু স্ত্রীত্ব এসে গেছে। তাহলে বালকও এখানে স্ত্রীত্ব ছিল না, কিন্তু এই বালিকাতে স্ত্রীত্ব এসে গেছে। কার জোরে এলো? এই টাপ এর জোরে এলো। এই টাপটা হচ্ছে স্ত্রী প্রত্যয়, এই টাপটা হলো স্ত্রী প্রত্যয়। ঠিক আছে? এখন প্রশ্ন হবে এইরকম স্ত্রী প্রত্যয় কটা আছে মোট? 7টা। স্ত্রী প্রত্যয়ের সংখ্যা কয়টি যদি প্রশ্ন হয়? কটা হবে? 8টা। 8টা। 9টি। ঠিক আছে? নটা নয়, 7টা না? 7টা হবে, একদমই তাই। না, কি কি আমরা এখন দেখবো। ওই তো 7। উত্তর হচ্ছে টাপ, ডাপ, চাপ, ইপ, ইস, ইন,
ছটা হলো, আর কি? টাপ ডাপ চাপ, ইপ ইস ইন, উইং আছে একটা। উইং করতে আছে। উং আছে, উং হ্যাঁ। এবং তি, আটটা হবে, ঠিক কি আছে? 8টা প্রত্যয়। হুম, আটটা। স্যার ওখানে হিন করেছেন, ওটা উইন হবে না? হুম, টাপ ডাপ চাপ, ইপ ইস ইন, উং তি, এটা এটা দীর্ঘ, ঠিক আছে? এটা হস্র না, দীর্ঘ। উন, উং, উং, ঠিক আছে? তাহলে কি হলো? টাপ ডাপ চাপ, ইপ ইস ইন, উং তি। এখানে এই হচ্ছে আটটা স্ত্রী প্রত্যয়। আমরা প্রত্যেকটা প্রত্যয়কে ধরে ধরে দেখব এবং সেগুলো মাথায় রাখতে হবে যে কিভাবে হচ্ছে। দেখো, প্রথমে তি প্রত্যয়, দেখো তি প্রত্যয়, তি প্রত্যয়, ঠিক আছে? সূত্র কি আছে তি প্রত্যয় বিধায়ক সূত্র? সূত্র আছে ইউ নাস্তি, ইউ নাস্তি। ইউ নাস্তি সূত্রার্থ কি হবে? সূত্রার্থ হচ্ছে যুবন শব্দের উত্তর, ঠিক আছে? যুবন শব্দের উত্তর স্ত্রীত্ব বোধক তি প্রত্যয় হবে। যুবন শব্দের উত্তর স্ত্রীত্ব বোধক স্ত্রী প্রত্যয় হবে, তি প্রত্যয়, তি মানে যুবন একটা শব্দ, ওই শব্দের পরে কি প্রত্যয় হবে না তি প্রত্যয়, তি। ওই তি মানে যুবন শব্দের সঙ্গে তি প্রত্যয়টা যোগ করলেই যে রূপটা পাবো সেটা স্ত্রীত্বকে বোঝাবে, ঠিক আছে? বা স্ত্রীত্ব বিশিষ্ট কাউকে বোঝাবে। এখন দেখো এটা কি বলছে না, এই যে যুবন শব্দের উত্তর স্ত্রীত্ব বোঝানোর জন্য তি প্রত্যয় হলো, তাহলে কি হবে? প্রক্রিয়া কি হবে? মানে প্রক্রিয়া হচ্ছে যুবন্তি, এই তি প্রত্যয় সূত্র কি হলো? ইউ নাস্তি। ইউ নাস্তি সূত্র দিয়ে তি প্রত্যয় হলো যুবন, মানে যুবন শব্দের যুবন শব্দের সঙ্গে তি প্রত্যয় হলো, কেন হলো না স্ত্রীত্ব বোঝানোর জন্য, স্ত্রীত্ব বোঝানোর জন্য তি প্রত্যয় হলো। এখন ভেবে দেখো, তি প্রত্যয় হলো তো এখানে যুবন তি, এই অবস্থায় একটা সূত্র না, এটা একটা ন্যায় আসবে, ন্যায়, যে প্রাতিপদিক গ্রহণে লিঙ্গ বিশিষ্টস্যাপি গ্রহণম, প্রাতিপদিক গ্রহণে লিঙ্গ বিশিষ্টস্যাপি গ্রহণম। এটার অর্থ হচ্ছে এইরকম যে প্রাতিপদিক সংজ্ঞা হয়, এখানে অনেকেই জানো যে প্রাতিপদিক সংজ্ঞা হয় বা প্রাতিপদিক সংজ্ঞা করা হয়।
প্রাতিপদিক সংজ্ঞা যদি না হয় তাহলে সমস্যা হবে। প্রাতিপদিক সংজ্ঞা না হলে তুমি সুপ প্রত্যয় করতে পারবে না, তিং প্রত্যয় করতে পারবে না। সুপ অথবা তিং প্রত্যয় প্রয়োগ করার জন্য তোমাকে আগে প্রাতিপদিক সংজ্ঞা করতে হবে। প্রাতিপদিক সংজ্ঞা না হলে সুপ তিং করতে পারবে না। ঠিক আছে? তাহলে এই যে যুবতী হলো, এটাকে প্রাতিপদিক করতে হবে না। প্রাতিপদিক যে করবে কি করে না, এই যে স্ত্রী প্রত্যয় যুক্ত যে শব্দ মানে যুবন্তী, এদের প্রাতিপদিক সংজ্ঞা না কৃত্যুদ্ধৃত সমাসাশ্চ এই সূত্র দিয়ে হবে, আবার অর্থবৎ অধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম এই সূত্র দিয়েও হবে না, ওখানে বাধা হবে। ঠিক আছে? সেই জন্য এই প্রাতিপদিক গ্রহণে লিঙ্গ বিশিষ্টস্যাপি গ্রহণম এই সূত্র দিয়ে, এটা সূত্র নয়, ন্যায়, একটা নিয়ম বা পরিভাষা বলতে পারো, পরিভাষা। এই প্রাতিপদিক গ্রহণে লিঙ্গ বিশিষ্টস্যাপি গ্রহণম এই বচনের দ্বারা এই যুবন্তী এর প্রাতিপদিক সংজ্ঞা হবে। ঠিক আছে? যুবন্তী এর প্রাতিপদিক সংজ্ঞা হবে না। কিরকম বলছে? লিঙ্গ বিশিষ্টস্যাপি গ্রহণম, লিঙ্গ বিশিষ্ট যুবন্তী, এটা এখন কোন লিঙ্গ বিশিষ্ট? স্ত্রীলিঙ্গ বিশিষ্ট। যুবন মানে হচ্ছে যুবক, আর তি এর অর্থ হচ্ছে স্ত্রীলিঙ্গ। যখন যখন দুটো মিশে যাবে যুবতী হবে, তখন সেটা স্ত্রীলিঙ্গ বিশিষ্ট হয়ে যাবে। তাই বলে দেখো, লিঙ্গ বিশিষ্ট স্যাপি গ্রহণম, লিঙ্গ বিশিষ্টেরও গ্রহণ হবে। লিঙ্গ বিশিষ্ট মানে এখানে স্ত্রীলিঙ্গ বিশিষ্ট, যুবন্তী স্ত্রীলিঙ্গ বিশিষ্ট, এরও গ্রহণ হবে। কখন গ্রহণ হবে? প্রাতিপদিক গ্রহণে। যদি তুমি প্রাতিপদিক সংজ্ঞা করতে চাও, যদি তুমি প্রাতিপদিক সংজ্ঞা করতে চাও, তাহলে কেবলমাত্র যে কৃদন্তের হবে, তদ্ধিতান্তের হবে, সমাসের হবে আর অর্থবতের হবে এমন নয়। তাহলে কিরকম হবে না, সেখানে অবশ্যই তুমি যদি প্রাতিপদিক করতে চাও তাহলে লিঙ্গ বিশিষ্ট স্যাপি গ্রহণম, লিঙ্গ বিশিষ্ট মানে বিশেষ লিঙ্গ বিশিষ্ট। যুবন এটা পুংলিঙ্গ বিশিষ্ট, তার সঙ্গে তি এই যে স্ত্রী প্রত্যয় যোগ করা হয়েছে, এটা হচ্ছে স্ত্রী প্রত্যয়, অতএব এটা হচ্ছে বিশেষ লিঙ্গ। তাই লিঙ্গ বিশিষ্ট স্যাপি গ্রহণম। এখন কেন প্রাতিপদিক সংজ্ঞা এখানে জরুরি হলো দেখো, একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এটা যে নলোপহ প্রাতিপদী কান্তস্য, প্রাতিপদিকের অন্তীয় নকারের লোপ হবে, প্রাতিপদিকের অন্ত নকারের লোপ হবে। তাহলে ভেবে দেখো, যুবন্তী এর প্রাতিপদিক সংজ্ঞা হয়েছে কোন ন্যায় দিয়ে? যুবন্তী এর প্রাতিপদিক সংজ্ঞা হয়েছে কোন ন্যায় দিয়ে? প্রাতিপদিক গ্রহণে লিঙ্গ বিশিষ্ট ওটা দিয়ে। প্রাতিপদিক গ্রহণে লিঙ্গ বিশিষ্ট স্যাপি গ্রহণম এই ন্যায় দিয়ে যুবন্তী এর প্রাতিপদিক সংজ্ঞা হয়েছে। যখন প্রাতিপদিক সংজ্ঞা করা হলো, বলছে প্রাতিপদিকান্তস্য লোপঃ, ন লোপঃ মানে নলোপঃ প্রাতিপদিকান্তস্য, মানে প্রাতিপদিকের অন্তে বিদ্যমান যে নকার, প্রাতিপদিকের অন্তে বিদ্যমান যে নকার, সেই নকারের লোপ হবে। প্রাতিপদিকের অন্তে বিদ্যমান যে নকার, সেই নকারের লোপ হবে। তাহলে এখানে এই যে নকার আছে, যুবন নকার আছে, এটা লোপ হয়ে যাবে। দেখি হবে দিয়ে যুব যুক্ত তি। হ্যাঁ, নলোপহ প্রাতিপদী কান্তস্য, যুবযুক্ত তি, আর একবারে যুবতী। দেখো এইটা হচ্ছে রূপটা হবে। তাহলে যুবন শব্দের সঙ্গে স্ত্রীত্ব বিশিষ্ট প্রত্যয় তি, যুবন শব্দের সঙ্গে তি প্রত্যয় যোগ করলে যে রূপটা পাবো সেটা হচ্ছে যুবতী। এই যুবতী এটা হয়ে গেল স্ত্রী প্রত্যয় বিশিষ্ট শব্দ বা স্ত্রীত্ব বিশিষ্ট শব্দ, স্ত্রীত্ব বিশিষ্ট শব্দ বা স্ত্রী প্রত্যয় বিশিষ্ট শব্দ।
যদি বলা হয় যে যুবতী এখানে কোন স্ত্রী প্রত্যয় আছে, যুবতী এখানে কোন স্ত্রী প্রত্যয় আছে, দেখো এর এই যে সূত্রটা ইউনাস্তি, এই কেবলমাত্র যুবতী রূপটাকে সিদ্ধ করার জন্যই এই সূত্রটা অবতরণ করা হয়েছে। কেবলমাত্র যুবতী রূপটাকে সিদ্ধ করার জন্যই এই সূত্রের অবতারণা, এর অন্য কোনো উদাহরণ নেই, কেবলমাত্র যুবতী রূপটাকে সিদ্ধ করার জন্য। হ্যাঁ বলো। কিন্তু আমরা যুবতী লিখতে তো অন্তর্জয় হস্য ব তয়ে দীর্ঘই লিখি, তাহলে ওটা কি আলাদা? মানে এটা তয়ে হচ্ছে দীর্ঘই যেটা। এটা হচ্ছে প্রথম আর এক বচন হুম, যুবতী, তাই তো? হুম। দীর্ঘই হয় নাকি যুবতী? হর্ষে তো হয়। হস্যই হয়তো। কিন্তু স্যার ওই মানে দেখেছিলাম সূত্রী প্রত্যয় না কি একটা করে দীর্ঘই হচ্ছে না। না, ও হস্য- দাদা ওই ন লোকটা আরেকবার বলবে, ওর জায়গাটা ঠিক ক্লিয়ার হলো না। বলছি দাদা। উম, আচ্ছা বুঝে গেছি। ওখানে দুটো শব্দ আছে, ঠিক আছে সুজাতা, ওটা দুটো শব্দ আছে, যে একটা হচ্ছে যুবতী হস্যই, মানে যেটা আমি লিখেছি, আমি যেটা লিখেছি মানে হ্রস্ব ইকারান্ত যুবতী, এটার অর্থ হচ্ছে যে যৌবন যুক্তা, যৌবন যুক্তা, বাস এটুকুই যুবতী। আর একটা যুবতী যেটা দীর্ঘই তুমি বলছো, সেটা হচ্ছে যৌবন যুক্তা স্ত্রী, বুঝতে হবে এগুলো অর্থ পার্থক্য, এগুলো তুলে রাখো, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, মানে খুব সুন্দর মানে বললে। আহ, মাথায় রাখবে, ঠিক আছে? যুবতী কেবলমাত্র যৌবন যুক্তা, আর যুবতী যৌবন যুক্তা স্ত্রী, এরকম। বা এরকমও বলতে পারো যে প্রাপ্ত যৌবনা স্ত্রী, এরকম অর্থ, প্রাপ্ত যৌবনা স্ত্রী। আচ্ছা, আর কেউ কিছু জিজ্ঞাসা করলো নলোপ প্রাতিপদিকান্তস্য নিয়ে। স্যার ওই নৌকা একটা লোপ হলো ওই জায়গাটা আমার মনে হয়। নলোপ প্রাতিপদিকান্তস্য এর বক্তব্য, যার প্রাতিপদিক সংজ্ঞা হবে তার অন্তে যদি নকার থাকে, সেই নকারের লোপ হয়ে যাবে। এই যে লিখেছে প্রাতিপদিকের এটা সব অন্ত ক্ষেত্রেই। নকারে লোপ হবে, বোঝা গেল কি বললাম? প্রাতিপদিকের অন্ত নকারের লোপ হবে, কি বললাম বোঝা গেছে? তাহলে এই যে যুবন্তী, যুবন্তী এর প্রাতিপদিক সংজ্ঞা হয়েছে কোন সূত্র দিয়ে? সূত্র নয়, একটা বচনের দ্বারা, একটা পংক্তির দ্বারা, প্রাতিপদিক গ্রহণে লিঙ্গ বিশিষ্ট স্যাপি গ্রহণম, এই এই বচনটার দ্বারা প্রাতিপদিক গ্রহণে লিঙ্গ বিশিষ্ট স্যাপি গ্রহণম, এই এই ন্যায়ের দ্বারা যুবন্তী এর প্রাতিপদিক সংজ্ঞা হলো। তাহলে যুবন্তী এর প্রাতিপদিক, তখন নলোপ প্রাতিপদিকান্তস্য এই সূত্র দিয়ে নকারের লোপ হয়ে যাবে, যুবন্তী যুবতী হয়ে যাবে, বুঝে গেল? হ্যাঁ দাদা বুঝেছি। হ্যাঁ দাদা। হুম। পরবর্তী আমরা পড়ব টাপ প্রত্যয়, টাপ। সূত্র কি আছে? অজাদ্যত টাপ,
অজাদ্যত স্টাপ, ঠিক আছে, সূত্র হচ্ছে অজাদ্যত স্টাপ। এটা ভাঙলে কি হবে, অজাদি অজাদি অতঃ টাপ, অজাদি অতঃ টাপ। অজাদি গণে পঠিত এবং অকারান্ত শব্দের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয় তাহলে আলোচ্যমান সূত্র দ্বারা তার উত্তর টাপ প্রত্যয় বিধান হবে। কি বললাম, অজাদিগণে পঠিত, ঠিক আছে, অজাদিগণে পঠিত। সেই অজাদি একটা গণ মানে ব্যাকরণে এরকম অনেক গণ ব্যবহার করা হয়, ব্যাকরণে অনেক গণ ব্যবহার করা হয় না। কিরকম ব্যাপারটা, ধরো বলা হলো মানে গণের উপযোগিতা কি, এক কথায় কাজটা মিটে যাবে। গণের উপযোগিতা কি না, সংক্ষেপে কার্যসিদ্ধি। কিরকম, ধরো বলা হলো যে একটা স্কুল আছে যেখানে 400 বা 200 ছেলে আছে, ওখানেই হস্টেল আছে, ঠিক আছে, হস্টেল টাইপের আছে। ওই 200 ছেলেকে রাখার জন্য 20টা রুম আছে, 20টা রুম, প্রত্যেকটা রুমে 10 জন করে আছে, তাহলে 200 জন হবে। রুমগুলোর নাম আছে ABCDEFGH, এইভাবে পরপর 20টা নাম আছে, মানে 20টা রুমের জন্য নাম হচ্ছে ABCDEFGH, প্রত্যেক রুমের নাম এরকম আলাদা আলাদা। রুম নাম্বার 1A, রুম নাম্বার 2B, রুম নাম্বার 3C, এরকম নামকরণ আছে। কোন একজন বিদেশি ওই স্কুলে বেড়াতে গেছেন, বাচ্চাদের জন্য চকলেট এনেছেন, দিয়ে সবাইকে চকলেট দেওয়া হয়ে গেছে। রুম নাম্বার জি তারা ছিল না, তারা কোথাও বাইরে গিয়েছিল, সবাই মিলে বাইরে গিয়েছিল। সন্ধ্যা হয়েছে, বাড়ি সবাই চলে এসেছে। তখন যে হস্টেল মালিক বা চিফ, সে বলছে, সে কাউকে ডেকে বলছে, এই যা তো এই চকলেট গুলো দিয়ে আয় না। তখন যে চকলেট দিতে যাবে সে জিজ্ঞাসা করছে কাকে দেব, তখন মালিক বলছে রুম নাম্বার জি কে দিয়ে আয়, ওরা ছিল না। দেখো, রুম নাম্বার জি, জাস্ট জি কে দিয়ে আয়, রুম নাম্বারও বললো না, যে জি কে দিয়ে আয়। তার মানে কি, জি রুমেতে যারা আছে তাদেরকে দিয়ে আয়। যদি এরকম একটা সংক্ষেপে ব্যবহার না করতো, জি কে দিয়ে আয় এটা ব্যবহার না করতো, তাহলে বলতে হতো ওই যে 200 জন ছেলে আছে তার মধ্যে ভবেশ, নরেশ, গণেশ, সীতা, মিতা, গীতা, এইসব, এই সবাইকে দিয়ে আসতে হবে। তার মানে 10টা নাম উচ্চারণ করলো, সীতা, মিতা, গীতা, ভবেশ, নরেশ, ঠিক আছে, লোকেশ, রাহুল, এইসব নাম উচ্চারণ করলো, 10টা নাম উচ্চারণ করলো। এটা একটা পন্থা, মানে চকলেট গুলো সবাইকে দিতে হবে, তার জন্য দুটো পন্থা, প্রত্যেক জনকার নাম ধরে ধরে বলতে হবে, অথবা জাস্ট রুম নাম্বার ধরে বলে দিলে যে এই রুম নাম্বারে এই চকলেট গুলো যাবে, ওরা আপনার সব ভাগ করে নিয়ে নেবে। তাহলে কোনটা বললে সংক্ষেপ হলো, কোনটা বললে সংক্ষেপ হলো, প্রত্যেকের নাম ধরে ধরে বলা নাকি একটা ওই রুম নাম্বার ধরে বলে দেয়া, কোনটা বললে সংক্ষেপ হলো? রুম নাম্বার ধরে বলাটা। রুম নাম্বার ধরে যদি বলে দেওয়া হয় সেটা সংক্ষেপ হলো। বাই সেম ওয়ে, ঠিক আছে। এই একইভাবে যদি এখানে বলা হতো, ধরো অজাদিগণে যে শব্দগুলো আছে সেগুলো আমি লিখছি এখন, দেখো, অজাদিগণে কি কি শব্দ আছে সেগুলো লিখছি। না, অজাদিগণে কি কি শব্দ আছে? অজ, এডক, চটক,
অশ্ব, মুশিক, বাল, হোড, পাক, বৎস, মন্দ, বিলাত, পূর্বাপহান, অপরাপহান, এইগুলো হচ্ছে অজাদিগণের শব্দ আছে, মানে প্রত্যেকটাই। মানে দাদা এইগুলোর সঙ্গে ওই টাপ প্রত্যয় যুক্ত করে তখন স্ত্রী প্রত্যয় হবে, তাই হ্যাঁ, তো? কি বলছো? এইগুলোর সঙ্গে এই শব্দগুলোর সঙ্গেই টাপ মানে প্রত্যয় যুক্ত করে স্ত্রী প্রত্যয় হবে, তাই তো? হ্যাঁ, এই শব্দগুলোর সঙ্গে টাপ প্রত্যয় যুক্ত হবে। মানে এরপরে কিন্তু তি প্রত্যয় যুক্ত হবে না, এরপরে টাপ প্রত্যয় যুক্ত হবে। হ্যাঁ স্যার এটা এর যে লিখেছেন ওটা অজ হবে না? হ্যাঁ, আমার লেখাটা ভুল হয়েছে, ঠিক করে দিচ্ছি। দেখো, তোমাদের কথা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না, আমি ফোন থেকে কানেক্ট করে নিই একটু। হ্যাঁ, শোনা যাচ্ছে? স্যার করছে। দেখো, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? দেখো, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে ভাই? স্পষ্ট শোনা যাচ্ছে? স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ, সব ক্লিয়ার আছে। তাহলে দেখো কি বললাম যে এখন যদি আমি এই গণ ব্যবহার না করতাম, অজাদিগণে আমি যদি এইরূপ ব্যবহার না করতাম, তাহলে কি হতো? তাহলে বলতে হতো যে যে এইরকম একটা শব্দ ইউজ করতে হতো। কিরকম? না, অজ, এডক, চটক, অশোক, অশ্ব, মুশিক, বাল, হোড, পাক, বৎস, মন্দ, বিলাত, পূর্বাপহান, অপরাপহানেভ্য, টাপ। এইরকম সূত্র করতে হতো। দেখো লিখছি যে অজ, এডক, ঠিক আছে, এরকম পুরো সব লিখে দিয়ে অপরাপহানেভ্য, টাপ। মানে ওই সব সমস্ত শব্দগুলো লিখতে হতো, লিখে বলতে হতো টাপ। মানে এই শব্দের উত্তর টাপ প্রত্যয় হবে। কেন হবে? স্ত্রীত্ব বোঝানোর জন্য। অথবা এখানে আর কি করা হয়েছে না, আরেকটা উপায় ছিল যে অজাদিগণে, ওই শব্দগুলোকে একটা গণের মধ্যে ইনপুট করা হয়েছে, গণের মধ্যে প্রবেশ করিয়ে তখন বলা হয়েছে যে অজাদ্যতঃ। এর মানে হলো অজাদিগণে পঠিত, তার মানে এই শব্দগুলো পেয়ে যাচ্ছি। এবং অতঃ মানে হচ্ছে অকারান্ত শব্দের উত্তর। অতঃ মানে অকারান্ত শব্দ, ঠিক আছে? অকারান্ত শব্দের উত্তর বা অকারান্ত শব্দের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয়, অকারান্ত শব্দের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয়, তখন এই সূত্রের দ্বারা টাপ প্রত্যয় করা হবে, মানে স্ত্রীত্ব বিবক্ষা হলে। উদাহরণ কি হবে? যেমন উদাহরণ 1, অজ যোগ টাপ কি হবে? অজা। এখানে অ্যাকচুয়ালি টাপ প্রত্যয় বিধায়ক সূত্র কি? অজাদ্যতস টাপ। টাপ প্রত্যয় বিধায়ক সূত্র অজাদ্যতস টাপ। তার সঙ্গে অজ, এবং তোমরা সবাই অল্প বিস্তর ব্যাকরণ জানো, আমি যদি এটা বলি সবাই বুঝতে পারবে আশা করি। এই যে টাপের পকারটা ইৎসংজ্ঞা হবে হলন্ত্যম দিয়ে, থাকবে আ। এখানে তুমি বলতে পারো যে এখানে হলন্ত্যম দিয়ে ইৎসংজ্ঞা হবে, এবং টয়ের টকারটা বা টায়ের টকারটা ইৎসংজ্ঞা হবে চুটু দিয়ে, চুটু দিৎসংজ্ঞা হবে।
এবং লোপ হবে কোনটা দিয়ে? তস্য লোপঃ লোপ হয়ে থাকবে আ, এবং এখানে অজযুক্ত আ। এখানে একটা সূত্র হবে অকহ সবর্ণে দীর্ঘ, অকহ সবর্ণে দীর্ঘ। এই সূত্র দিয়ে এখানে দীর্ঘ হয়ে অজা হবে, অজা। এখানে মাথায় রাখবে, এগুলো শিখে রাখতে হবে, ঠিক আছে? যেহেতু এগুলো এসএসসি, তো এগুলো কলেজ সার্ভিস কমিশন হলে এত কিছু ভাববে না। মানে ওরা এই সূত্র ধরে ধরে প্রশ্ন দেয়, মানে সিএসসি তে বা নেটের কথা বলছি। কিন্তু আমাদেরকে কিছু কমন ট্রিক্স জেনে রাখতে হবে, কমন, যেগুলো আমরা কমন না পেলেও যেন আমরা মানে সলভ করতে পারি। এই যে অ প্লাস অ, আ, অ প্লাস আ ইকুয়াল টু আ, আ প্লাস অ ইকুয়াল টু আ, আ প্লাস আ ইকুয়াল টু আ। দেখো ফল কিন্তু সব আ। এগুলো কোন সূত্র দিয়ে হয় জানো? অকহ সবর্ণে দীর্ঘ, অকহ সবর্ণে দীর্ঘ, একদম এই সূত্র দিয়ে এগুলো হয়। মানে যেখানে দুটো বর্ণ দীর্ঘ হয়ে যায়, অ প্লাস অ আ হয়ে গেল, মানে দীর্ঘ হয়ে গেল। এখানে অকহ সবর্ণ দীর্ঘ। শুধু এই জায়গায় নয়, শুধু এই জায়গায় নয়, ই প্লাস ই, ই, ই প্লাস ই, ই, ই প্লাস ই, ই, আবার ই প্লাস ই, ই, এই জায়গাতেও অকহ সবর্ণে দীর্ঘ। এইগুলো তো মানে জানবে যে ই প্লাস ই ইকুয়াল টু দীর্ঘই হবে, ই প্লাস ই দীর্ঘই হবে। অতএব এইগুলো মাথায় রাখতে হবে, কমন জিনিস। এবং আরো আছে উ প্লাস উ ইকুয়াল টু হর্ষ প্লাস দীর্ঘ, হ্যাঁ হ্যাঁ এটাও উ প্লাস উ ইকুয়াল টু উ, এবং উ প্লাস উ এটাও উ। এইগুলো সব হচ্ছে আসবে ওই অকহ সবর্ণে দীর্ঘ এর আন্ডারে, ঠিক আছে? এইগুলো মাথায় রাখতে হবে। তবে আমরা অনেক কিছু সহজে জানতে পারবো, বুঝতে পারবো। এগুলো সব কিন্তু অকহ সবর্ণের আন্ডারে পড়বে। তাই দেখো এই যে অজ, মানে এখানে কোনটা আছে? এখানে ভেবে দেখো, অযুক্ত আ, মানে এইটা আছে, অযুক্ত আ। এই সিচুয়েশনটা ওখানে আছে। অতএব এখানে কিন্তু ওই অকহ সবর্ণ দিয়ে দীর্ঘ হয়ে আ হবে, একদম। এবং তুমি যদি আরো কিছু শিখতে চাও, মানে এটা হলো প্রাতিপদিক, অজা, এটা কিন্তু পদ নয়। এখানে এটা হলো প্রাতিপদিক। এখানে লাগবে ওই যে প্রাতিপদিক গ্রহণে লিঙ্গ বিশিষ্ট স্যাপি গ্রহণম। এখানে এই ন্যায় অনুসারে এর প্রাতিপদিক সংজ্ঞা হলো। প্রাতিপদিক সংজ্ঞা হওয়ার পরে অজাযুক্ত সু আসবে, মানে প্রাতিপদিক হলে পরে সু আসে। যেমন তোমরা শিখেছো
যে যে এই যে রাম এর প্রাতিপদিক সংজ্ঞা হবে কোন সূত্র দিয়ে? কৃত্যুদ্ধৃত কৃত্যদ্ধিক সমাসস্য। এই যে প্রাতিপদিক সংজ্ঞা হবে। প্রাতিপদিক সংজ্ঞা হলে পরে রামযুক্ত সু, সুও যস অম এরকম দিয়ে, হ্যাঁ, এরকম সূত্র দিয়ে সু আসবে। তারপরে এটা কার্য হয়ে রামহ, আর প্রক্রিয়া হয়ে রামহ হবে। তেমনি এখানে দেখো কি হয়, এখানে অজাযুক্ত সু হলো, অজাযুক্ত সু হলো, তাই তো? এখানে কি কার্য হবে ভেবে দেখো। এখানে আরো কিছু বলার আছে। একটা এই যে টাপ, ডাব, চাপ, এই তিনটিকে একসঙ্গে বলা হয় আপ। টাপ, ডাব, চাপ, এই তিনটে প্রত্যয়কে একসঙ্গে বলা হয় আপ। ঠিক আছে, আপ। আবার ইপ, ইস, ইন বলা হয় ই। এই তিনটাকে বলা হয় ই, আর ওই তিনটাকে বলা হয় আপ। কেন বললাম? একটা সূত্র আছে, অব্যয়া দাপ সুপহ। এই সূত্রের অর্থ হচ্ছে, মানে ভাঙলে হবে এরকম, অব্যয়াত আপ সুপহ। মানে কি? অব্যয়ের পরে এবং আবন্তের পরে বিদ্যমান সুপ্রত্যয়ের লোপ হবে। অব্যয়ের পরে, অব্যয় এখানে নেই, কিন্তু আবন্ত, এই যে অজ, এখানে কি প্রত্যয় যোগ হয়েছে বলতো? অজা, সরি, অজা এখানে কি প্রত্যয় যোগ হয়েছে? টাপ প্রত্যয়। টাপ প্রত্যয় যোগ হয়েছে। তাহলে টাপ প্রত্যয়টা হয়ে গেল, দেখো আপ। টাপ, এই টাপ প্রত্যয়কে কি বলে? আপ বলে। দেখো এই যে আপ বলে। তাহলে টাপ প্রত্যয় হয়ে গেল আপ। মানে টাপ প্রত্যয়টাও আপ, ডাপটাও আপ, চাপটাও আপ, তিনটেকে আপ বলা হয়। এখন এই অজা, এখানে টাপ আছে, টাপটা হচ্ছে আপ, তাই ওটা হচ্ছে আবন্ত, মানে আপ অন্তে যার। এই যে অজা, এর অন্তে কোন প্রত্যয় আছে? অজা এর অন্তে কি প্রত্যয় আছে? আপ প্রত্যয়। আপ প্রত্যয়। আপ মানে এখানে এক প্রকার টাপ, টাপটা কি আপ বলা হচ্ছে। তাহলে অজা এর অন্তে আপ আছে, তার মানে অজাটা হচ্ছে আবন্ত। অজাটা হলো আবন্ত, অজা এর অন্তে আপ আছে, অজার অন্তে আপ, তার মানে অজা হলো আবন্ত। তাই দেখো লেখা হয়েছে, আবন্তের পরে বিদ্যমান যে সু, তার লোপ হয়ে যাবে। মানে সু নয়, মানে সুপ, সুপ প্রত্যয়ের লোপ হয়। সুপ মানে যে 21টা প্রত্যয়, সে 21টা প্রত্যয় লোপ হয়ে যায়। এখানে লোপ হয়ে গেল। এখানে অব্যয়াত দাপ সুপহ দিয়ে লোপ হয়ে গেলে অজা এরকম থেকে গেল। এইটা হচ্ছে পদ। মানে এইখানে এর প্রাতিপদিকত্ব হয়, এখানে প্রাতিপদিকত্ব হয়, আর এখানে পদ হয়। এটা হচ্ছে পদ। মানে প্রাতিপদিক আর পদের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু তোমাকে প্রক্রিয়াটা দেখিয়ে দিলাম, এভাবে হয়। যদিও এত ডিটেলসে তোমাদের যাবে না আশা করি, তবু কিছু জেনে রাখা ভালো যে কোন প্রক্রিয়া হয়। নিজেরা চেষ্টা করলে পারবে এগুলো করতে বাড়িতেও। দেখো আমরা কি কি প্রত্যয় দেখলাম। অজা এটা হলো, এডক, চটক, অশোক, এগুলো দেখে নি একটু।
হুম এই হচ্ছে আমাদের রূপগুলো পেলাম। আচ্ছা, দুই হচ্ছে অজ এ ডক যুক্ত টাপ কি হবে? এ ডকা। তিনে মুশিক যুক্ত টাপ কি হবে? মুশিকা। অশ্ব টাপ কি হবে? অশ্ব। হোড টাপ হোডা। মন্দ টাপ মন্দা। এইগুলো সব এই সূত্র দিয়ে বার কি আছে? বাল পাক বৎস মন্দ বিলাত। দাদা এই কটা শব্দ ছাড়াও কি হয় না এই কটাই হয়? হ্যাঁ, কি বলছো? এই কটা শব্দ ছাড়াও কি অন্য কিছু হয় না এই কটা শব্দই কেবল? না, এই সূত্র থেকে এই শব্দগুলো মানে আরো কিছু হবে, অকারান্ত শব্দগুলো ঢুকবে, এগুলো কেবলমাত্র অজাদিগণে পঠিত। দেখো, টাপ প্রত্যয়টা যে হবে তার দুটো শর্ত আছে। টাপ প্রত্যয় যে হবে দুটো শর্ত আছে। একটা বলেছে অজাদিগণে পঠিত, এই যে অজাদিগণ আর একটা হচ্ছে অকারান্ত শব্দ, এর উত্তরটা আর একটা হচ্ছে অকারান্ত শব্দ। মানে অকারান্ত হবে এবং সেগুলো পুংলিঙ্গবাচক হবে। অকারান্ত হবে এবং পুংলিঙ্গ হবে, কারণ এমন একটা শব্দ ধরো অকারান্ত শব্দ স্ত্রীলিঙ্গ হয় না মনে হয় সম্ভবত। অকারান্ত শব্দ যেগুলো পুংলিঙ্গবাচক হবে সেইগুলোরও যদি তুমি স্ত্রীত্ব কল্পনা করতে যাও তখন তোমাকে কিন্তু এই টাপ প্রত্যয় করতে হবে। এখন যেগুলো দেখাচ্ছে সেগুলো কেবলমাত্র অজাদিগণে পঠিত। কি বললাম বোঝা গেল মিতা? হ্যাঁ দাদা। আচ্ছা, এইগুলো গেল অজাদিগণে পঠিত। বাকিগুলো করে দেব। ধরো আমি বললাম যে অকারান্ত শব্দ। অকারান্ত শব্দের কি উদাহরণ হবে? অকারান্ত শব্দের উদাহরণ একটা দিয়েছে এখানে যে খট্টুব। এটা দেখো অকারান্ত শব্দ, মানে অকার অন্তে আছে এমন। অকার অন্তে আছে এমন। অকার অন্তে আছে এমন। খট্টুব, এখানে অকার আছে অন্তে। খট্টুব এখানে অকার আছে, তাই এই খট্টুব এর সঙ্গে টাপ প্রত্যয় করলে সূত্র হচ্ছে অজাদ্যত টাপ করা হলো। খট্টুব আ করা হলো। আবার সেই অকহ সবর্ণে দীর্ঘ করে খট্টবা। এটা কিন্তু প্রাতিপদিক হলো। প্রাতিপদিকের পরে আবার সু আসবে, সু এসে তার লোপ হবে, দিয়ে খট্টবা হবে। এটা হচ্ছে অকারান্তের উদাহরণ। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা সূত্রটা? কোথাও ডাউট আছে কি? না ঠিক আছে? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। এরপরে এই শব্দগুলোকে মাথায় রাখতে হবে। মানে স্ত্রী প্রত্যয়ের মেন বক্তব্য হচ্ছে অনেক শব্দ আসবে, ঠিক আছে? অনেক শব্দ আমরা পাবো। ওই শব্দগুলো কোন সূত্র দিয়ে সিদ্ধ হচ্ছে, কোন সূত্র দিয়ে তার কি প্রত্যয় হচ্ছে, কোন সূত্র দিয়ে কি প্রত্যয় হচ্ছে,
এটা হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে, আর কিছু না। মানে সূত্র যেখানে নাও মনে রাখতে হতে পারে, কিন্তু এমন কিছু কিছু শব্দ আছে, যেমন বেশি গোলায় কোথায়, ওই যে ইফ আর ইস, এই দুটোতে বেশি গোলাবে, কারণ রূপগুলো তো একই হবে। ধরো বলা হলো গৌরী, গৌরী শব্দ দীর্ঘইকারান্ত গৌরী, আর ধরো বলা হলো যে নর্তকী, এখানেও দীর্ঘইকারান্ত নর্তকী ইকার, আর গৌরী এটাও ইকার। তাহলে এখানে ইফ হবে না ইস হবে, এখানে সমস্যা করবে। এখানে কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ বলো। গৌরীতে তো ইস হবে। হ্যাঁ, গৌরীতে ইস হবে, শীত গৌরা দীর্ঘস্ব বলে সূত্র আছে। আর নর্তকীতে ইফ হবে, নর্তকীতে ইফ হবে, উগিতস্ব বলে সূত্র আছে। উগিতস্ব। এইরকম করে সেগুলো সূত্র যখন পড়ব তখন ক্লিয়ার হয়ে যাবে যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং এর জন্য বেশ কিছু পড়াশোনা করতে হবে, যেখানে ধাতু, অনেক ধাতু পড়তে হবে। ধাতুগুলো পড়লে অনেক কিছু ক্লিয়ার হবে, এবং অনেক ধাতুরূপ শব্দরূপ মুখস্থও করতে হবে, এটা মাথায় রাখবে। অনেক ধাতুরূপ শব্দরূপ মুখস্থ করতে হবে, তবে এগুলো পুরো মানে এই এসএসসির জন্য ধাতুরূপ শব্দরূপ অনেকটা ইম্পর্টেন্ট, মুখস্থ করতেই হবে, না হলে হবে না। আমি পড়া দেব, শুধু ধাতুরূপ শব্দরূপ মুখস্থ করলে হবে না, তার যে ভবতি ভবত ভবন্তি ভবসি ভবত ভবত এইটুকু করলে হবে না। তোমাদের সিলেবাসে দেখবে আছে যে সন্নন্তরূপ, জঙন্তরূপ, নিজন্তরূপ, নাম ধাতু এইগুলো আছে। তার মানে এখানে ভবতি ভবত ভবন্তি এখানে কাজ হবে না। এই সন্নন্তের যে রূপগুলো না খুব কঠিন, সন্নন্ত বা যে ইয়ঙন্ত, এর রূপগুলো প্রচন্ড কঠিন। এই ভবতি ভবত ভবন্তি এইরকমই হয়, ভাবয়তি ভাবয়তঃ ভাবয়ন্তি ভাবয়সি ভাবয়থঃ ভাবয়থ ভাবয়ামি ভাবয়াব ভাবয়াম। ওই ভবতি ভবত ভবন্তি এটা লটের রূপ, যেটা বললাম সেটা হচ্ছে নিজন্তের লটের রূপ। মানে ভূ ধাতুর সঙ্গে নিজ প্রত্যয় করলে, তার উপর লট লকার যোগ করলে ওটা হয়ে গেল নিজন্ত। এইরকম যদি তুমি আবার এর সঙ্গে সন প্রত্যয় করো, মানে ভূ ধাতুর সঙ্গে প্রথমে সন করবে, ভূ ধাতুর সঙ্গে সন করবে, ঠিক আছে, সন প্রত্যয় করে কি রূপ হবে? লটে বুভূষতি এরকম রূপ হয়, যতটা মনে পড়ছে, বুভূষতি বুভূ শতঃ বুভূষন্তি বুভূষসি বুভূষতঃ বুভূষত বুভূষামি বুভূষাবহ বুভূষাম, এরকম রূপ হয়। এটা কেবলমাত্র লটের বললাম। ওই দিকে কোনো প্রত্যয় যোগ না করে সিম্পল ভূ ধাতুর লিটে কি হয় অনেকের হয়তো মনে আছে, বভূব বভূবতুহু বভূবুহু বভূবিথ বভূ বথুহু বভূবু বভূব বভূব বভূবিব বভূবিম, এরকম রূপ হচ্ছে তোমার কিসে? সিম্পল কোনো প্রত্যয় যোগ না করে। এরপরে এটাকেই তুমি যদি নিচে নিয়ে যাও, মানে ভূ ধাতুর সঙ্গে তুমি নিচ করবে, নিচ করে লিট করবে, রূপগুলো হবে রূপ হবে ভাবয়ান চকার, ভাবয়ান চক্রতুহু, ভাবয়ান চক্রুহু, ভাবয়ান চকর্থ, ভাবয়ান চক্রথুহু, ভাবয়ান চক্র, ভাবয়ান চক্র, ভাবয়ান চক্রিব, ভাবয়ান চক্রিম। এটা হয়ে গেল ভূ ধাতুর সঙ্গে নিচ প্রত্যয় করে তার লিটের রূপ। এরপর তুমি যদি ভূ ধাতুর সঙ্গে সন প্রত্যয় করো, তার লিটে কি রূপ হবে দেখো। এগুলো খুব জটিল। এরপর তোমার লিটে হবে, হ্যাঁ কি বলছো? এইগুলো কেমন গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ আমি এটা জাস্ট আমি শোনাচ্ছি, ঠিক আছে। আমি বলতে চাইছি যে ধরো ভূ ধাতুর তোমাকে লটের রূপ কি হবে, তুমি কি বলবে? ভবতি ভবত ভবন্তি। হ্যাঁ বলো বলো। ভবতি ভবত ভবন্তি ভবসি ভবথ ভবথ ভবামি ভবাম ভবাম, এরকম।
এরপরে ভূ ধাতুর সঙ্গে তুমি যখন নিচ প্রত্যয় যোগ করবে না, ভূ ধাতুর সঙ্গে তুমি যখন নিচ প্রত্যয় যোগ করবে, দিয়ে ওই রূপগুলো হবে, মানে ভূ ধাতুর সঙ্গে নিচ প্রত্যয় করলে দিয়ে আবার লট লকার করতে হবে। ভূ প্লাস নিচ প্লাস লট কি হবে? ভাবয়তি ভাবয়তঃ ভাবয়ন্তি। বুঝতে পেরেছি। এরপর তুমি যখন সন প্রত্যয় করবে, মানে ভূ সন লট কি হবে? বুভূষতি বুভূষতঃ বুভূষন্তি, বুভূষসি বুভূষথঃ বুভূষথ, বুভূষামি বুভূষাবঃ বুভূষামঃ, এইগুলো হবে সনেতে। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ দাদা। এইরকম যেমন ভবিষ্যতি ভবিষ্যৎ ভবিষ্যন্তি, কিসে হয়? এটা সিম্পল লট লকারে হয়, হ্যাঁ সিম্পল লট লকারে হয়। এই লিট, সরি লিটে হয়। হ্যাঁ হ্যাঁ লিট লকারে হয়, সরি লিট লকারে হয়। এরপর তুমি যদি ভূ সন লিট যদি করো, ভূ সন লিট কি হবে? অবুভূ শিষ্যৎ। দেখো কিরকম, অবুভূ শিষ্যৎ, অবুভূ শিষ্যতাম, অবুভূ শিষ্যন, অবুভূ শিষ্যঃ, অবুভূ শিষ্যতম, অবুভূ শিষ্যত, অবুভূ শিষ্যম, অবুভূ শিষ্যাবো, অবুভূ শিষ্যাম। এইরকম 5টা করে লকার মোটামুটি করতেই হবে, 5টা করে লকার করতেই হবে। কি বললাম বোঝা গেল? মানে ওখানে যতগুলো প্রত্যয় দিয়েছে আমরা দেখলাম, এটা আমি অফ করলাম আজকে।